আজ একটি গল্প শোনাবো, তবে এটি অন্য গল্পের মতো নয়। এটা একটি কোম্পানি, অর্থাৎ একটা বিশাল পরিবারের গল্প। এই মামলায় যারা সাজাপ্রাপ্ত হয়েছেন তারা কিন্তু তাদের সম্পদ ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। তাহলে খেয়াল করে দেখেন যে কত বড় অবিচার, অন্যায় আমাদের প্রতি হচ্ছে। আমি এখনো বলতেছি আপনাদের কাছে, ডেস্টিনির স্বার্থের ব্যাপারে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ নেই। যে ডেস্টিনির বিরুদ্ধে এসে দাঁড়াবে তার সাথে আমার হবে শেষ দিন। আমি ক্লিয়ারলি বলেছি, অডিট, অ্যাডমিন এবং বোর্ড, এই 300 হাত ধারে কাছে আসতে পারবেন না। এই তিনটাই রফিকুল আমিন সাহেব আসতে পারবে না। যারা এই প্রতিষ্ঠানকে জন্ম দিয়েছে, যার জন্য দীর্ঘ 12 বছর বিনা অপরাধী প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য জেল খেটেছেন, তারাই কিনা এই বোর্ডের 300 হাত কাছে আসতে পারবে না। এত ক্ষমতাধর ব্যক্তির পরিচয়টা জানা দরকার। আজকে একটা কথা বলি, বঙ্গবন্ধুর পরে এটা বলা হয়ে থাকে শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের কাণ্ডারি নন শুধু, তিনি বাংলাদেশের উন্নয়নের সমগ্র ইতিহাস। আমি ছাত্রলীগ করেছি, তো সেটা কি আমার অপরাধ হয়ে যাবে? আমি একজন কর্মী, অবশ্যই আমি আমার দলের কথা বলবো। তোমার আমার ঠিকানা শেখ হাসিনা, শেখ হাসিনা, বাংলাদেশের ঠিকানা শেখ হাসিনা, শেখ হাসিনা। এবার আপনাদের কাছে তার পরিচয়টা পরিষ্কার। সে হচ্ছে স্বৈরাচার সরকারের সাবেক ছাত্রলীগ সভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। তার সম্পর্কে অনেকেই জানেন, তিনি বিভিন্ন টকশোতে গিয়ে কোনো রাজনীতি দলকে অথবা কোনো নেতাকে পাত্তাই দিতেন না। বিএনপি চুরির টাকায় গঠিত দল, পাবলিক মানির টাকায়। আর কোন দল বাংলাদেশে পাবলিক মানির টাকায় হয় না। বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প মানুষ এখনো পায়নি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী। এই বাংলাদেশ করেছে মুজিব কোট পড়া, শহীদ হয়েছে, ছাত্রলীগ করেছে, ছাত্র ইউনিয়ন নেতারা করেছে। স্বৈরাচারের সরকারের আমলে ডেস্টিনিকে ধ্বংস করার জন্য তাকে সর্বোচ্চ আদালতের 173/22 রায়ের মাধ্যমে রফিকুল আমিন ও মোহাম্মদ হোসাইনের তাদের পদ বাতিল করে সরকারের পক্ষ থেকে সেখানে চেয়ারম্যান পদে এন্ট্রি নেন এই প্রশান্ত ভূষণ বড়ুয়া। 16 জন বোর্ড মেম্বারের মধ্যে 12 জন বলেছে এমপি স্যারকে, এমপি স্যার এই বোর্ডে আসুক। আর এই ফ্যাসিস্ট সরকারের দালাল, ওই দালাল চাচ্ছে যে এমপি স্যার ওখানে না যাক, এমপি স্যার ওখানে কন্ট্রিবিউশন না করে এখানে লুটপাট হবে। আপনি জানেন ফাঁসিয়াখালীর বাগান সেল করে দিয়েছে, আমাদের পাবলিকের, আমাদের ডিস্ট্রিবিউটারদের টাকার বাগান সেল করে দিয়েছে। এখানে যারা দুর্নীতিবাজ আছে তারা একত্রিত হয়েছে, যারা বিভিন্ন সময় গাছ চুরি করেছে, বাটপারি করেছে, চিটারি করেছে, তাদের সাথে একত্রিত হয়ে এখানে কোম্পানিকে ধ্বংস করার জন্য এখন ধ্বংসের লীলা তারা পেতে গেছে। তিনি এসেছিলেন ডেস্টিনির সম্পদ লুট করতে, সেই সুযোগ পাননি তিনি। 24-এর গণ অভ্যুত্থানের কারণে দেশ থেকে পালাতে বাধ্য হয় এই প্রশান্ত ভূষণ বড়ুয়া। তারপরও তার ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে যাচ্ছেন ডেস্টিনির এমডি ও চেয়ারম্যানের সঙ্গে। আমি ক্লিয়ারলি বলেছি, অডিট, অ্যাডমিন এবং বোর্ড, এই 300 হাত ধারে কাছে আসতে পারবেন না। এই তিনটাই রফিকুল আমিন সাহেব আসতে পারবেন না। তাহলে কিভাবে শেয়ার হোল্ডার ও ডিরেক্টরদের সম্মতি ছাড়া আশরাফুল আমিনকে আপনি একক সিদ্ধান্তে অবৈধভাবে সিওও পদে নিয়োগ দেন? কিভাবে, যেখানে আপনি নিজেই অবৈধ স্বৈরাচার সরকারের পলাতক শাসক? আমরা যারা আমাদের টাকায়, আমরা যারা নিরপরাধ, আমাদের টাকার ক্রয়কৃত সম্পদ আমরা ব্যবহার করতে পারছি না, কিন্তু যারা আদালত থেকে সাজাপ্রাপ্ত হয়েছে, যদিও তারা আপিল করছে, হ্যাঁ, বাট তারা কিন্তু তাদের সম্পদ ব্যবহার করতে পারে। তাহলে আশরাফুল আমিন কিভাবে আলিস সেন্টারে বসেন, কিন্তু সে ডেস্টিনির সম্পদ ব্যবহার করছেন না? তিনি তো তাই বলেছেন। এদিকে বর্তমান বোর্ড অফ ডিরেক্টর ট্রিপল ডায়মন্ড সিরাজম মনিরকে প্রশ্ন করা হয় আশরাফুল আমিনের নেতৃত্বে কাজ শুরু করবে কিনা। আমি তো ওই গুলিস্তানের হকার কাজ করবো, হকারের নেতৃত্বে গিয়ে আমি কাজ করবো? আমি তো সিরাজুল এটা করবো। আমি তো দেখে আসছি মিস্টার রফিকুল আমিন, আমি দেখে আসছি মিস্টার হোসাইন, তাদের নেতৃত্বে আগে ছিলাম, এখনো তাদের নেতৃত্বে কাজ করবো। তাহলে আশরাফুল আমিন কি বলতে চাচ্ছে? এক সিরাজুল মনির, এক ইঞ্জিনিয়ার শহীদ, তারা কত ক্ষমতাবান যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা নষ্ট করার জন্য তারা, দেখেন সিরাজুল মনির মাসে 28 দিন থাকে হলো তার কুয়াকাটার কলাপাড়ার ইট খোলায়। সে তার ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত আছে, তার ডেস্টিনি নিয়ে কোনো ভাবনা নাই। সিরাজম মনির তাহলে 12 বছরে কি করেছে সেটাও জানা দরকার। এই যে 12 বছর আগে দায়িত্ব পালন শুরু করছে, এখন পর্যন্ত করে যাচ্ছে। যারা বলেছে এরাই আসলে ডেস্টিনি ছিল না, এটা সাধারণ পাবলিক জানে, 45 লক্ষ ডিস্ট্রিবিউটর জানে যে সে কি করেছে, যে এই কথাগুলো বলেছে। সবাই বলছে না, একজন, মাত্র একজন, যিনি কোম্পানিকে ডুবিয়ে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য এখন পর্যন্ত কাজ করে। আশরাফুল আমিন একজন ভদ্রলোক, তাকে নিয়ে আর বাড়াবাড়ি করা ঠিক হবে না। তাছাড়া তিনি ওয়াজ নসিহত ভালোই বুঝেন। কারণ আমি বিশ্বাস করি আমাকে মরতে হবে। আমি মানুষের কাছে ঋণী থেকে আমি কখনোই আমার ইবাদতকে বা আমার কোনো ভালো কর্মের মাধ্যমে আমি কিন্তু আমি মানে আমরা পরকালকে যারা বিশ্বাস করি মুসলমানরা, আমরা বেহেশতবাসী হতে পারবো না। কারণ অন্যের হকের দায়
মাপ আল্লাহ রাব্বুল আলামিন করতে পারবেন না। এখন দেখা যাক কুমিল্লার পিএইচডি আবু জাফর ভুঁইয়ার সঙ্গে আশরাফুল আমিনের কি সম্পর্ক। আমার জীবনে আমার এই ডেস্টিনি কারণে আমার বাবা মারা গেছে, আমি আমার বাবার জন্য 1 টাকা খরচ করতে পারি নাই। আমার মা আমার চোখের সামনে ছটফট করে মারা গেছে, আমি খরচ করতে পারি নাই। এই আশা বলে আমার জীবন ধ্বংস করছে, আমার ফ্যামিলি ধ্বংস করছে। আজকে আমার বউ 7 দিন 8 দিন আমার বাচ্চাগুলো খেতে পায় না, ঘরে আমার ঘরে খাবার নেই। আমার 3টা কিস্তি চলে, আমার গ্রামীণে একটা কিস্তি আছে 1 লক্ষ টাকা, আর একটা কিস্তি আছে 80,000 টাকা, আর একটা কিস্তি আছে 70,000 টাকা। আপনারা এবার হিসাব করেন এই টাকাগুলোর কিস্তি প্রতি সপ্তাহে কত টাকা আসে? অলমোস্ট 6,000 টাকা কিস্তি আসে। তাহলে আমার ঘরে আজকে খাবার নাই। আমার একটা বাচ্চা গ্যাংগ্রিন হয়ে ঘরে বসে বসে আমার সামনে মরতেছে, আমি আমার বাচ্চার সামনে বসে বসে মরতেছি। আমার বাচ্চাগুলো কান্না করতেছে। আমার বউ দিন আগে খুব আমার বাচ্চাগুলোকে রেখে দিয়ে চলে গেছে। আশা বলে মনে কি অধিকার আছে আমার জীবনটাকে এরকম টস করে দেওয়ার জন্য? বাহ বাহ, এতক্ষণ যাকে আমরা হুজুর মনে করেছিলাম তার এত গুণ জানা ছিল না। আর সামনে কি কি ঘটে দেখা যাক। আশা বলে আমি ওনার চাচার নাম বিক্রি করে সারা বাংলাদেশ উনি চষে বেড়াতে শুরু করছে। আপনারা কি রফিকুল আমিনকে ভালোবাসেন? আমরা বলছি হ্যাঁ ভালোবাসি। যদি রফিকুল আমিনকে ভালোবাসে থাকেন তাহলে রফিকুল আমিনের রক্তের প্রয়োজন। কি রক্তের প্রয়োজন? রফিকুল আমিনের টাকার প্রয়োজন। রফিকুল আমিনকে ভালোবাসলে টাকা দেন, রফিকুল আমিন জেল থেকে বের হলে আপনাদের টাকার মানি রিসিট দিবে, আপনাদের ওসিয়াত দিবে, সম্পূর্ণ কিছু দিবে। তো আমি বলছি স্যার আমি তো 5 লক্ষ টাকা শহীদ ভাইকে দিছি, আমার তো দেওয়ার মতো আর কোনো ক্ষমতা নাই। বলতে যে তাহলে আপনার টিমে লোক আছে, লোকদেরকে নিয়ে আসেন মিটিং এ, আমি ব্রিফ দিব, আমি বলবো। আমি 10 জন লোকে অ্যাটেন্ড করাই কুমিল্লা টাউন হল প্রোগ্রামে। 10 জন লোক মোটিভেট হয়ে আমার সাথে বসে যে ভাই আমরা কিন্তু আশাফুলকে আমি চিনি না, আমরা ডেস্টিনি চিনি না, আমরা রফিকুল আমিনকে চিনি। রফিকুল আমিন ভালো লোক, রফিকুল আমিন ভদ্রলোক, ওনার জন্য আমরা টাকা দিতে রাজি আছি। এখন এই টাকার দায় দায়িত্ব কে দিবে? আমি বলছি আমি আছি পিএইচডি, আপনারা দেন। আল্লাহ যদি রফিকুল আমিনকে হায়াতে বাঁচায় নিয়ে আসে, মোহাম্মদ হোসেন স্যারকে যদি বাঁচায় নিয়ে আসে, আপনারা টাকা পাবেন। শুধু টাকা পাবেন না, এটার বিনিময়ে আপনারা অনেক কিছু পাবেন। আমার কথা মোটিভেট হয়ে ওই লোকেরা 16 লক্ষ টাকা আমার মাধ্যমে আমার হাত দিয়ে আশরাফুল আমিনকে দেয়। এত অল্প সময়ে এই ঘটনা তুলে ধরা যাবে না। তার সঙ্গে আর কি কি ঘটেছে সেগুলো নিয়ে আগামীতে পূর্ণাঙ্গ একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তারপর কি কি ঘটেছে আবু জাফর ভুঁইয়ার জীবনে শোনা যাক। ওরা বারবার এসে আমার কাছে আমার বাজারের প্রস্তাব দেয়, আশরাফুল আমিনের পক্ষ থেকে বারবার এসে ব্লাড দেখা এমন এমন কথা ছড়া দেয় যে রফিকুল আমিন শহীদ ভাইকে দিয়া এমএলএম কোম্পানি খুলতেছে, 170টা কোম্পানি খুলছে, ধান্দা করতেছে, এখানে কমিশন বাণিজ্য হয়, রফিকুল আমিন এ করতেছে হেন করতেছে, দুনিয়া দাহা মিথ্যা কথা। আমি 3-4টা প্রোগ্রামে যা লজ্জা, আমার মাথা হেট হয়ে গেছে। আমি পরে কাগজের মধ্যে চিরকুট লিখছি যে ভাই আপনি ডেস্টিনিতে কাজ করবেন না ভালো কথা, আপনি রফিকুল আমিনকে বিশ্বাস করেন না ভালো কথা, আপনি আশরাফুল আমিনকে বিশ্বাস করেন, দয়া করে আপনি রফিকুল আমিনের বিরুদ্ধে স্টেজে কোনো কথা বক্তব্য দিবেন না। আমি চিরকুটে লিখে দিছি। তার জীবনের ঘটনা পরিষ্কার। জনাব রফিকুল আমিনের জন্য অমূল্যহীন ভালোবাসা, আর আশরাফুল আমিনের জন্য শুধু ঘৃণা ভরা এক বিশাল নদী। তাহলে এই ধরনের একজন ব্যক্তি ডেস্টিনির মতো এত বড় প্রতিষ্ঠানের সিওও পদে নিয়োগ পান কিভাবে? সে দুদুকে গিয়ে সাক্ষী হয়েছেন এই ডেস্টিনিকে ধ্বংস করার জন্য। এই বিভিন্ন কারণে ডেস্টিনির 80% 90% লোক এই বোর্ডের তাকে চায় না সে এখানে আসুক। উনি লন্ডনে বসে কোম্পানি চালাতে চায়, উনি লন্ডনে বসে টাকা পয়সা খেয়ে এখন আশরাফুল আমিনকে নিয়োগ দিয়েছে। উনি দেশে আসবে না কোনোদিন। আবু জাফর ভুঁইয়া 4 বছর ধরে বিছানায় পড়ে আছে। আয় রোজগার নেই পরিবারের, খেয়ে না খেয়ে পরিবার নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তিনি। এজন্য দায়ী আশরাফুল আমিনকে বিশ্বাস করা। সে শুধু একটি পরিবারকে ধ্বংস করে দেননি, পুরো রাস্তার ফকির করে দিয়েছেন আবু জাফর ভুঁইয়াকে। আজকে আমি ঘরে ফসে ফসে মরতেছি 4 বছর, আমার একটা আব্বা নাই দেখাশোনা করে না। শহীদ ভাইকে আমি কয়েকবার শুনছি, শহীদ ভাই আপনি আমার ভাইকে পাঠিয়েছি, আমার পিএইচডি মিডিয়া শহীদ ভাইকে আপনি আশা করে যে টাকা দিচ্ছেন সেই টাকার কি আশরাফ কোনো মানি রিসিট বা নথি কোনো স্লিপ দিছে? না না কোনো কিছু দেয় না, কোনো কিছু দেয় না। তাইলে আশরাফ যদি বলে আমার 1 টাকাও দেন না, আপনি কিভাবে এটা প্রমাণ করবেন? আমার তো সন্দেহ থাকতে পারে আপনি আদৌ আশরাফের টাকা দিচ্ছেন কিনা। কিছু মনে করেন না, এটা তর্কের জন্য বলতেছি। সেটা আমার কি করে আছে বলতে স্যার বলেন? আপনার প্রতি মানুষের যে ইমোশনাল যে আবেগ যেখানে বলছে আমার থেকে তো নেয় না, এরকম তার বহু লোক থেকে তো আপনি আশরাফের থেকে একটা স্লিপে অন্তত সই নিতেন যে একটা কাগজে লেখা দেন আপনাকে আমি 13 লক্ষ টাকা না 16 লক্ষ টাকা চাই দিচ্ছেন, সেটা লিখে নিতেন। যেমন ইঞ্জিনিয়ার স্যার আমি আপনাকে একটু বলে, আপনার ভাতি যে আপনার বিরুদ্ধে যে পরিমাণ ষড়যন্ত্র কনস্পিরেসি করতেছে
সেটা আপনি পারতেছেন না, আমরা 45 লক্ষ লোক ওনার সাথে পারতেছি না। বর্তমান বোর্ডের বেশিরভাগ শেয়ার হোল্ডার ও ডিরেক্টর চান ডেস্টিনির ব্যবসা দ্রুত চালু হোক এবং তারা চান মোহাম্মদ রফিকুল আমিন ও আলহাজ মোহাম্মদ হোসাইনকে তাদের পদে ফিরিয়ে আনতে, কিন্তু সেটা হতে দিবে না প্রশান্ত ভূষণ বড়ুয়া। লন্ডনে বসে সে এখন ডেস্টিনিতে সর্বোচ্চ ক্ষমতা দেখাচ্ছেন। আমার যতক্ষণ বোর্ড আছে, আমার বোর্ড আমার মতো চালাবো। আই উইল নট অ্যাকসেপ্ট ইউ আপনি বোর্ড থেকে কমেন্ট করবেন। কমেন্ট করতে গেলে আপনাকে কোর্টে যেতে হবে, যা আপনি কোর্টে যাওয়ার পথ খোলা আছে, আপনি অনেক লোকজন আছে, যাবেন। কিন্তু আমি ওনাকে বলেছি, আপনি অ্যাডমিন, অডিট এবং বোর্ড এটার 3-এর ধারে কাছে আসতে পারবেন না। তাহলে বলাই যায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের নাকের ডগায় বসে এই ধরনের আইন বহির্ভূত কাজগুলো চালিয়ে যাচ্ছেন প্রশান্ত ভূষণ বড়ুয়া। এবার আপনারাই বলেন, ডেস্টিনি চালু না হওয়ার পিছনে দায়ী কে?